কি সমস্যা আছে? অবশ্যই সমস্যা আছে। এই দূরে দাঁড়ান। মেয়ে দেখতে এসে শরীরের উপর পড়ে যাচ্ছেন কেন শুনি? মেনারলেস লুচু ছেলে। সরুন বলছি সরুন। আমি এবার লুচু ছেলেদের বিয়ে করব না। হুম। ইস, কি করব বলুন? আপনার মতো এমন রসগোল্লা টাইপের মেয়ের সামনে দাঁড়িয়ে থাকলে কি আর দূরে থাকা যায়? আপনাকে দেখতেই তো আমার সব সিস্টেম ওলটপালট হয়ে যায়। এতে আমি কি করতে পারি বলুন? আপনি তো ভয়াবহ অসভ্য ছেলে। এমন একটা অসভ্য ছেলেকে আমি কখনোই বিয়ে করব না। তাছাড়া আমি না একটা ছেলেকে খুব ভালোবাসি। একদম হার্টবিট কাঁপাকাঁপির টাইপের ভালোবাসা। কিন্তু সমস্যা কি জানেন? কি সমস্যা? আমি ছেলেটাকে এত এত ভালোবাসি, অথচ ছেলেটা আমার একটুও ভালোবাসে না। ও শিট! আপনার মতো একটা মেয়েকে ভালোবাসে না? এই জন্য তাকে সাজা দেওয়া উচিত। আর সাজা হিসেবে তাকে আমার সামনে দাঁড়িয়ে এক হাঁড়ি রসগোল্লা খেতে হবে। থ্যাংক গড সে আপনাকে ভালোবাসে না। কষ্ট পাবেন না প্লিজ। এটা তো একটা সুখবর তাই না? সে ভালোবাসে না তাতে কি? আমি তো বাসি। আই মিন বাসবো। একদম মন প্রাণ দেহ উজাড় করে ভালোবাসবো। সো নো টেনশন বেবি। কথাটা বলে দাঁত ক্লিয়ার শক্ত করে কোমর জড়িয়ে ধরলেন উনি। আমার হাতটা ছাড়ানোর চেষ্টা করে বলে উঠলাম, আরে ধুর! আরে ধুর! আপনি ভালোবাসলে হবে নাকি? আপনার নাম কি হ্যাঁ? নিশ্চয়ই চেঙ্গিস খান টাইপ কিছু একটা। আর তার নাম কি সুন্দর জানেন? আবরাম আহমেদ শুভ্র। ইস, নামটা শুনলে তো প্রেম প্রেম পায়। দেখতে না পুরোটা চকলেট বয় টাইপ। সামনে এলে খপ করে ধরে কামড়ে কুমড়ে খেয়ে ফেলতে ইচ্ছে করে। গালগুলো তো গাল নয় যেন সফট কেক। আর চুলের কথা না হয় বাদই দিলাম। হায়, ওনাকে দেখলে আমার মনের মধ্যে বিরহ বিরহ ফিলিংস কাজ করে। এই বিরহ নিয়ে কি আপনাকে বিয়ে করা সম্ভব? না, কখনোই নহে। আমাকে ক্ষমা করুন মহাশয়। কথাটা বলে মুখ কালো করে ওনার দিকে তাকালাম। দুজনে কয়েক সেকেন্ড চুপচাপ দাঁড়িয়ে থেকেই হঠাৎ হুহা করে হেসে উঠলাম। উনি হাসতে হাসতে কপালের সাথে কপাল ঠেকে বলে উঠলেন, ভালোবাসি। আবরাম আহমেদ শুভ্র আপনাকে অনেক বেশি ভালোবাসি ম্যাডাম। কথাটা বলে কোমর ছেড়ে হুট করেই হাঁটু গেড়ে বসে পড়লেন উনি। বাম হাতটা ধরে পকেট থেকে আংটিটা বের করে বলে উঠলেন, সারাটা জীবন বুকের সাথে জড়িয়ে রাখার অধিকার দিবে প্লিজ? ক্লান্ত দিনের শেষের অংশে উষ্ণ আদরে নিজেকে হারানোর সুযোগ দিবে প্লিজ? আমার ভালোবাসির উত্তর এক টুকরো লাজুক হাসির দায়িত্বটা নেবে প্লিজ? তোমার লম্বা চুলের বেনি ফুলের মালা জড়ানোর ইচ্ছেটা পূরণ করতে দেবে প্লিজ? তোমার ওই বাজে বরটাকে আবারও একবার বিয়ে করবে প্লিজ? ওনার কথায় অবাক হয়ে ডান হাতে মুখ চেপে ধরলাম আমি। খুশিগুলো যেন চোখের জল হয়ে গাল বেয়ে গড়িয়ে পড়ছে অনবরত। আমি চোখে জল আর মুখে হাসি নিয়ে মাথা নেড়ে সম্মতি জানালাম। উনি মিষ্টি হেসে রিংটা পরিয়ে দিয়ে বললেন, হাফ এঙ্গেজমেন্ট শেষ রোদ পাখি। এবার তোমার পালা। আমার রিং কই? রিং? আমার কাছে তো রিং নেই। আমার কথায় হাসলেন শুভ্র। হাত ধরে হ্যাঁচকা টানে নিজের কাছে আনলেন উনি। কপালে চুমু দিয়ে হাতে একটা বক্স ধরিয়ে দিয়ে ইশারা করলেন। আমি লাজুক হেসে রিংটা পরিয়ে দিলাম ওনার হাতে। উনি মুচকে এসে আমার কোমর জড়িয়ে ধরে মুখের দিকে ধুমকেই দরজা কড়া নড়া শব্দ এলো। ওপাশ থেকে অব্র ভাইয়া বলে উঠলেন, ভাইরে, আমরা মেয়ে দেখতে এসেছি, মান ইজ্জতটা রাখ। এতক্ষণে রুমের ভিতর কি কথা বলিস? মহাভারত পড়ে শোনাচ্ছিস নাকি মেয়েটাকে? শুভ্র একরাশ বিরক্তি নিয়ে আমাকে ছেড়ে দিয়ে দরজা খুলে রুম থেকে বেরিয়ে গেলেন। শুভ্র বের হতেই চিত্রে একরকম লাফিয়ে রুমের মধ্যে ঢুকে গেল। সন্দেহের চোখে আমার দিকে তাকিয়ে বলে উঠল, রোদু, বন্ধ দরজার পেছনে কি করলি তোরা? এমন টাইপ কিছু হচ্ছিল নাকি? না, তুই মোর জীবনের ভাবনা, হৃদয়ের সুখের দোলা টাইপ কাহিনী হচ্ছিল। মানে? মানে তোর মাথা। সর সামনে থেকে। এমন হ্যাবলাকান্তির মতো মাথার উপরে এসে দাঁড়িয়েছিস কেন শুনি? আমার কথা দাঁত কেলিয়ে একটা হাসি দিল চিত্রা। বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে পা নাচাতে লাগলো। আমি ভোর কুচকে তাকিয়ে আছি। ওর মতিগতি তেমন একটা সুবিধার মনে হচ্ছে না আমার। কিছুক্ষণ শটান শুয়ে থেকে উঠে বসলো হে। হাসি মুখে বলে উঠল, দোস্ত, আমার না খুব হেভি হেভি লাগছে বুঝলি। আজ তোর বিয়ে, আর ঠিক দুদিন পর আমার বিয়ে। আজ আমি তোকে সাজাবো, দুদিন পর তুই আমাকে সাজাবি। আমি প্রথম কনে যে কিনা বিয়ের আগের দিনও বেস্ট ফ্রেন্ডের ফ্রিতে অনুষ্ঠানের লাভঝাপ পারবো। এনিওয়ে, তুই কি জানিস আমার আর তোর বিয়ের ড্রেস সেম? বিয়ের কথা তো জানতামই না, আবার ড্রেস! প্ল্যানিং না হয় কবে ফেললো, বাট এ তো অ্যারেঞ্জমেন্ট তো এ তাড়াতাড়ি কিভাবে
হো, আমার দুলাভাইটা একদম অলরাউন্ডার বুঝলি। রাত 3টায় ফোন দিয়ে আমাকে ঘুম থেকে তুলে সব ফ্রেন্ডদের ইনভাইট করার দায়িত্ব ঝুলিয়ে দিয়েছে। এক পরিচিত মল মালিককে ফোন করে মল খুলেই আন্টি আর রুহি আপুকে দিয়ে শপিং করিয়েছে, আর বাকিগুলো অনলাইন অর্ডার। বিয়ের যাবতীয় অ্যারেঞ্জমেন্টের জন্য একদম নিউ একটা কোম্পানিকে হায়ার করেছেন ডাবল টাকা দিয়ে। তাতে অপেক্ষাকৃত টাকা যেমন কম লেগেছে, তেমনি ভালো সার্ভিসও পাওয়া যাচ্ছে। ভাইয়ের ধারণা নতুনদের দায়িত্ব দিলে তারা অবশ্যই তাদের বেস্টটা দেবে। এনিওয়ে, এসব কথা রাখ। 2টো তো প্রায় বেজে গেল। রেডি হবি চল, গায়ে হলুদের পাশে কমিউনিটি সেন্টার হবে, বিয়েটাও সেখানেই। বাড়ি সাজাতে অপেক্ষাকৃত বেশি সময় লাগবে না, তাই এই ডিসিশন। এবার চল, আমাকেও সাজতে হবে। একমাত্র শালি বলে কথা। বুঝলি রোদু, আমার না খুব মন খারাপ। কেন? আমার বিয়ে হয়ে যাচ্ছে বলে? না, তাহলে শুভ্র ভাইয়ের সবগুলো বন্ধুরই এক ঝাঁক গার্লফ্রেন্ড আছে। আমি কারোর সাথে লাইন টাইন মারবো না। বেষ্টুর বিয়ে নিয়ে কত স্বপ্ন ছিল, কত সাজবো। জামের বন্ধুরা সব বেষ্টুর জামাইও হা করে তাকিয়ে থাকবে। কিন্তু হায় অনিষ্ট, শুভ্র ভাইয়ের মাথায় বন্দুক ধরলেও তিনি তাকাবেন না। সে আশা তো বাদ, এবার তার বন্ধুগুলোর আশাও বাদ। একমাত্র সাহেল ভাইয়া ভরসা ছিল, কিন্তু তিনি তো মঙ্গল গ্রহে গিয়ে বসে আছেন। যত সব। যদিও সাহেল ভাইয়া আরেক এলিয়েন শুভ্র ভাইয়ের মতো, তার নজরও যেন স্টেবিলার লাগানো। এদিক ওদিক কোথাও তাকায় না, তবে তোর দিক কিন্তু ঠিকই তাকায়। বুঝি না, দুজনের নজর সবসময় একদিকেই চলে কেন? হয়, আমাকে দেখলেও তো পারে। তাহলে নেচে নেচে বিয়ে করে নিতাম। আহা, কি বেদনা দোস্ত, কি বেদনা। সে যেন কোনো বোঝে না, কিছু ভালো লাগে না। টাইপ ফিলিংস হচ্ছে বন্ধু। ওর কথায় মুচকি হাসলাম আমি। ধীরে পায়ে ওর পাশে পা ঝুলিয়ে বসে ডান কাঁধে হাত রাখলাম। এক আঙ্গুল কপালে পড়ে থাকা চুলগুলো সরিয়ে একটু ভাব নিয়ে বলে উঠলাম, ডার্লিং, শিশির স্যারকে বলি উনি ওনার চুমোথেরাপি শুরু করলে সব ভালো লাগতে শুরু করবে তোমার। আর কত রাত একা থাকবো, এই টাইপ ফিলিংস আসবে তখন। কী রে বলবো? চিত্রা আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বার কয়েক ঢোক গিলে নিয়ে করুণ গলায় বলে উঠল, নো। চিত্রার চিৎকারে কয়েক সেকেন্ড চুপ করে বসে থেকে হঠাৎ করেই ভুবন কাঁপানো হাসিতে মত্ত হয়ে পড়লাম দুজনে। হলুদের সাথে সবুজ পাড়ের শাড়ি পরানো হয়েছে আমায়, সারা গা জুড়ে তাজা ফুলের গহনা। নিজেকে একদম ফুলের দোকান মনে হচ্ছে আমার। ঠোঁটে গাঢ় কাজল আর ঠোঁটে লাল লিপস্টিক ছাড়া আর কোনো সাজ নেই মুখে। এটা নাকি শুভ্রর আদেশ। আর যেন করো না কেন, মুখে মেকআপ দিবে না একদম। এতক্ষণে মেহমান আর ফ্রেন্ড সারা বাড়ি ভরে একাকার। মা বাবার কি ব্যস্ততা। চিত্রা, রুহি আপু সবাইকে অসম্ভব সুন্দর লাগছে আজ। শিশির স্যার আর অব্র ভাইয়া তো নির্ঘাত হার্ট অ্যাটাক করবে আজ। আমাদের স্টেজে নেওয়া হবে, ঠিক তখনই দৌড়ে এলো চিত্রা। হাঁপাতে হাঁপাতে বলল, 1 মিনিট। পায়ে আলতা পরানো হয়নি, গাঢ় আলতা পরানোর হুকুম আছে। চুপচাপ বসে যা তো ভাই, নয়তো গেটে টাকা পাবো না আজ। আমি মুচকি হাসি সোফায় বসে পড়লাম। আলতা পরানো শেষ, স্টেজে নিয়ে বসিয়ে দেওয়া হলো আমায়। আমি আর চোখে চারপাশে তাকাচ্ছি। অল্প সময় বেশ মুগ্ধ হওয়ার মতোই করে সাজানো হয়েছে চারপাশ। সব মেয়েরা সবুজ শাড়ি পরেছে, আর ছেলেরা পরেছে বেগুনি রঙের পাঞ্জাবি। মুখে হাসি টেনে শুভ্রকে খুঁজছে আমার চোখ। হঠাৎ দরজার পাশে চোখ পড়ল সে কাঙ্ক্ষিত মানুষটির মুখ। আমার দিকে তাকিয়ে আছেন উনি, মুখে মিষ্টি হাসি, সাদা পাঞ্জাবি আর তার উপর হলুদ কোটে দিয়ে খুবই সতেজ লাগছে তার চোখ মুখ। ফর্সা মুখে থুতনির কাছে ওই কালো তিল আর টোল পড়া আঁকাবাঁকা দাঁতের হাসি এত দূর থেকেও কত স্পষ্ট আর মনোমুগ্ধকর। উনি বুকে হাত দিয়ে জোরে একটা শ্বাস ফেলে মাথা হেলিয়ে দিলেন। আমি লাজুক হেসে মাথা নিচু করে আবারও আর চোখে তাকালাম। উনি দাঁত বের করে হেসে দিয়ে কপালে পড়ে থাকা ছিলকে চুলগুলো ঠেলে দিলেন পেছনে। ডান চোখটা টিপে দিয়ে চলে গেলেন দরজায় আড়ালে। আমি কিছুক্ষণ উকিঝুঁকি দিয়েও ওনার দেখা না পেয়ে মুখ কালো করে বসে রইলাম চুপচাপ। হলুদ শেষ করে রুমে ঢুকতেই দরজা বন্ধ করার শব্দ কানে এলো। পেছনে তাকিয়ে দেখলাম চিত্রার বদলে দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে শুভ্র। আমার দিকে তাকিয়ে দুষ্টু হাসি দিয়ে এগিয়ে এসে জড়িয়ে ধরলেন আমায়। কোমরে ঠান্ডা পরশ পেয়ে নড়ে উঠলাম আমি। হাতটা টেনে সামনে এনে ভুরু কুঁচকে তাকালাম। ওনার দুহাত ভর্তি হলুদ। আমি অবাক চোখে একবার ওনার হাতের দিকে তাকিয়ে আবারও নিজের কোমরের দিকে তাকালাম। কোমরের দুপাশে হলুদ দিয়ে লেপ্টে দিয়েছেন উনি,
আমি চোখ বড় বড় করে ওনার দিকে তাকাতেই ঘাড়ে হাত দিয়ে কাছে টেনে নিলেন উনি। কপাল থেকে শুরু করে পুরো গলা অবধি হলুদ মাখামাখি করে ক্ষান্ত হলেন। দাঁত কেলিয়ে বলে উঠলেন, বাহ, আমি হলুদ লাগাতে একদম রসগোল্লার মতো লাগছে তোমায়। এই এভাবে দাঁড়িয়ে আছো কেন? আমায় হলুদ লাগাবে না? কথাটা বলে হলুদ হাতে পকেট থেকে ফোন বের করলেন উনি। আমার গালের সাথে গাল ঘষে হলুদের সাথে কয়েকটা ছবিও তুলে নিলেন ঝটপট। মাথায় একটা চুমো খেয়ে বেরিয়ে গেলেন চুপচাপ। আমি হ্যাংলামের মতো দাঁড়িয়ে আছি। উনি আইলার মতো এসে ঘূর্ণিঝড়ের মতো চলে গেলেন। আর আমি এক হ্যাবলাকান্ত, যে কিনা কিছুই বুঝতে পারলাম না। ঠোঁট উল্টে বিছানায় গিয়ে বসতেই চিত্রা আর কয়েকজন আন্টি এলেন। তারা নাকি গোসল করাবেন আমায়। আমি বিস্মিত গলায় বলে উঠলাম, আশ্চর্য, আমি কি ছোট নাকি যে আমার গোসল করাবে? আমি একা গোসল করতে পারি মা। কিন্তু কে শুনে কার কথা? বিয়ের গোসলে নাকি দুবলা ঘাস, পাথর, তেল কি কি লাগে, আর সাথে লাগে বড়দের আশীর্বাদ, মুসলিমদের ভাষায় দোয়া। মার কথা বাইরে যাওয়ার মানেই সবার সামনে ইজ্জতের ফেলুদা বানালো। তাই সেই রিস্ক না নিয়ে চুপচাপ ঢুকে গেলাম ওয়াশরুমে। আর আমার সাথে ঢুকলো আরও চারজন। হাই অনিষ্ট! এই দিনটাও দেখার ছিল। 6:30 নাগাদ গোসল সেরে বেরিয়ে এলাম। গায়ে টি শার্ট আর 3/4 প্যান্ট। বিয়ের দিন কোনো বিয়ের কনেকে এমন ড্রেস পরতে দেখলে মুরব্বিরা সকল নিশ্চয় হার্ট অ্যাটাক করতো। কিন্তু আমার ভাগ্য ভালো, দরজাটা ভেতর থেকে বন্ধ। তোয়ালেটা সোফায় ছুঁড়ে ফেলেই গায়ে দিলাম আমি। উদ্দেশ্য জবরদস্ত একটা ঘুম দেব। বিয়ে মানে যে এত ঝামেলা সেটা আগে জানলে শুভ্রকে বলতাম, ওহে স্বামী, প্রয়োজনে আমাকে নিয়ে পলায়ন করুন। তথাপি পুনরায় বিবাহ করতে চাইবেন না। না না না। কথাগুলো ভাবতে ভাবতে চোখে একটু লেগে আসতেই দরজায় তুমুল আনন্দ শুরু হলো। অনিচ্ছা শর্ত দরজা খুলতেই হলো আমায়। আমার ড্রেস আপ দেখে তারা অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকলেও তেমন কিছু বলল না। চিত্রা কোথা থেকে দৌড়ে আমার ঠিক সামনে এসে দাঁড়ালো। হাতের লাল বেনারসি আর গহনার বাক্স, এগুলো নিয়ে দুষ্টু হাসি দিয়ে লাফাতে লাফাতেও আমার কাঁধের সাথে কাঁধ লাগিয়ে বলে উঠল, লাল টুকটুক পুতুল আমার যাবে শ্বশুরবাড়ি। কী রে, লাড্ডু ফুটে? না জানো, ঘুম ফুটে, ঘুমাতে দে আমায়। আমার কথা যেন মস্ত আকাশটা ভেঙে পড়ল ওর মাথায়। চোখ বড় বড় করে বলে উঠল, পাগল নাকি? কটা বাজে দেখেছিস? 7:05। আর বিয়ে কয়টায়? পুরো 8টায়। আমাদের হাতে মাত্র 55 মিনিট আছে। সো ঘুমটুম বাই বাই। বলে চুপচাপ সাজতে বসে যা, বুঝলি? আমি ঘুম ঘুম চোখে বসে আছি আর ওরা সাজাচ্ছে আমায়। সারা জীবন যে বিয়ে নিয়ে এক্সাইটমেন্ট কাজ করে সেই বিয়েতে মেয়েদের ঘুমই পায়, নয়তো তারা বিরক্ত হয়। এটাই নিয়ম। 8টা বাজার ঠিক 1 মিনিট আগে সাজ কমপ্লিট হলো আমার। এ তো তাড়াতাড়ি বউ সাজিয়ে ফেলছে দেখছে পার্লার মেয়েদের গর্বের শেষ নেই। সবাই বেরিয়ে গেলে লাজুক চোখে আয়নার দিকে তাকালাম। কেন যেন নিজেকে ভীষণ লজ্জা লাগছে আজ। চিত্রা পাশে দাঁড়ানো ছিল। আমাকে লজ্জা পেতে দেখে কনের কাছে ফিসফিসিয়ে গেলে উঠল। আয়নার এই মুখ দেখবে যখন চারোদিকে শুভ্র ভাইয়ের মুখ পড়বে চোখে। হে হে, মাশাল্লাহ, খুব সুন্দর লাগছে তোকে। আজ রাতে যে কি হবে! ওহ ওহ, শাট আপ। আজ রাতে থামতে মানা বেবি। সো আজ নো শাট আপ। মুখটা মোস্টারানি মতো না করে একটা রোমান্টিক বুঝলি? চিত্রা কথাটা শেষ হতে না হতেই বাবার সাথে রুমে এলো মাঝবয়স্ক কাজী সাহেব। আবারও এলো কবুল বলার পালা। প্রথমবার ঘোরের মাঝে থাকলেও এবার যেন হাজার কথা ঘুরতে লাগলো মাথায়। মনে হতো লাগলো এই কবুল বলা মাত্রই হয়তো বাবার মুখে প্রিন্সেস নামটা থেমে যাবে। ভাইয়ের সাথে ঝগড়া, কথা কথায় মারামারি, সব যেন এখানেই থমকে যাবে। বিনা কারণে আম্মুর থেকে খাওয়া বকুনি, আর বকুনি খাওয়ার পর ভাইয়ার সাথে খিলখিল করে হেসে ওঠা, সবটাই যেন নিঃশেষ হয়ে যাবে। চোখ ফিটে বেরিয়ে এলো জল। পাশ থেকে চিত্রার বলা কথা, এই রোদু কবুল বল। কথাটা শুনে ডুকরে কেঁদে উঠলাম আমি। মনে হলো এই বুঝি আদর মাখা দিনগুলো শেষ হলো সব। এই বুঝি অবাধ্য আবদারগুলো হারিয়ে গেল দূর অজানায়। এই রোদ, এ তো কাঁদতে হয় নাকি? কবুলটা বলে দে শোনা। হ্যাঁ রোদ, কবুলটা বলে দে মা, এভাবে কাঁদতে হয় না বল। সবার কথায় ঝাপটে হেসকি তুলতে তুলতে কবুল নামক বুক ভারী করা শব্দটা বলিয়ে দিলাম আমি। বিয়ে পড়ানো শেষ হতেই খেতে গেল সবাই। এদিক সেদিক থেকে ছবি তোলার কত বাহার। কিন্তু আমার মাথায় ঘুরছে হাজারো উল্টাপাল্টা ফুলচুরি। আজকের এই দিনটাতে কেন জানি বাড়িটাকে বড্ড আপন লাগছে। মনে হচ্ছে এই বাড়ির আনাচে কানাচে কত শত স্মৃতি মিশে আছে আমার। প্রতিটি কোণায় কত ভালোবাসা মেশানো আবেগ। এই আবেগগুলো ছাড়া থাকবো কী করে আমি? সকালে ঘুম থেকে উঠে কপি হাতে সেই দোলনায়
টিভির ওই রিমোট নিয়ে ভাইয়া আর আমার ঝগড়া, মাঝরাতে ঘুম ভেঙে গেলে সারা বাড়ি হাঁটাহাঁটি করার মার বকুনি, সব বাচ্চা মতে সাপোর্ট দেওয়া বাবার হাসি মুখ, মার সাথে ঝগড়া লাগিয়ে মুখ ফুলে বাবার পেছনে দাঁড়াতেই কাছে টেনে নিয়ে বাবাকে বলে ওঠা, আমার লক্ষ্মী মেয়ে। ভাইয়ার টি শার্ট পরে সারা বাড়ি দৌড় বেড়ানো, সব কিছু তো হারিয়ে ফেললাম আজ। আপু না হয় আমার সাথে থাকবে, কিন্তু বাকি তিনটা মানুষ, ওরা যে আজ তো তিনটে পৃথিবী আমার। ইস, মেয়েদের ভালোবাসা এতটা কষ্ট হয় কেন? তাদের বুঝে ছেড়ে যেতেই হয় বারবার, চোখে দিয়ে অনবরত পানি পড়তে আমার। ঘড়িতে ঘন্টা পড়তেই ভাবনা ছেদ ঘটল, টং টং করে 10টা ঘন্টা বেজে গেল বড্ড নির্মমভাবে, ভেঙে দিল হাজারো ভাবনা প্রহর। কিভাবে যে দুটো ঘন্টা কেটে গেল বুঝতেই পারলাম না। ঘড়িতে 10টা ঘন্টা বাজতেই কেঁপে উঠলাম আমি, বেজে গেল বিদায়ের সানাই। গাড়ির কাছে যেতেই বুকটা ফেটে কান্না এলো, মনে হচ্ছে নিজের সবটাই ফেলে যাচ্ছি আমি। মা বাবা ভাই নামক 3 পৃথিবী, সমান ভালোবাসা ফেলে যাচ্ছি আমি। ছোট ছোট মধুময় স্মৃতিগুলো ফেলে যাচ্ছি আমি। আজ ভাইয়ের চরগুলোও কি ভয়ঙ্কর ভালোবাসাময় লাগছে। মাকে হুট করে জড়িয়ে ধরে জারি খেয়ে খিলখিল করে হেসে ওঠাতে কি অদ্ভুত প্রশান্তি লাগছে। বাবা বুঝি আর মামনি বলে ডাকবে না আমায়। বাবার গলা জড়িয়ে ধরে অদ্ভুত সব প্রশ্ন আর অদ্ভুত সব আবদারও করা হবে না আর। কারো একটা বকায় 5 থেকে 1000টা প্রতিবাদী স্বর ভাসবে না আর। কথাগুলো ভেবে বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে চোখ ভাসাচ্ছি আমি। মনে হচ্ছে এই বুঝি নিয়ে গেল আমায় অনেক দূরে, আমার বাবার এই ছোট্ট রাজত্বের বাইরে কোনো দুনিয়ায়। অবশেষে গাড়িতে উঠলাম, হেঁচি তুলে চলছে ক্রমাগত। পাশ থেকে কেউ যেন টিস্যু বক্স এগিয়ে দিয়ে করুণ গলায় বলে উঠল, এভাবে কাঁদছো কেন রোদ পাখি? প্লিজ কেঁদো না, আমার নিজেকে অপরাধী মনে হচ্ছে খুব। ওনার কথা নিজেকে শান্ত করার চেষ্টা চালালাম আমি। উনি কিছুটা চেপে বসে কোমর জড়িয়ে নিজের কাছে টেনে নিলেন আমায়। টিস্যু দিয়ে চোখ মুছিয়ে দিতে দিতে ফিসফিস করে বলে উঠল, ইস, চোখে মুখের কি ভয়ানক অবস্থা করেছে রোদ। এভাবে কেউ কাঁদে নাকি? তোমার কান্না দেখে তো মনে হচ্ছিল বেঁচে দিচ্ছি তোমায়। পাগলি, আমি তো আছি, চিন্তা করছো কেন? তোমায় বলছি না তোমার সব চিন্তা আমায় দিয়ে দাও। তোমার বাবার রাজ্য থেকে প্রিন্সেস নিয়ে যাচ্ছি, আমার রাজ্যের রানী করব বলে। আমার কতটুকু সামর্থ্য আছে জানি না, কিন্তু তোমার মুখে হাসি ফোটানোর জন্য ভালোবাসাটা আছে যথেষ্ট। কি আছে না? কি আছে না? আমি মিষ্টি এসে ওনার বুকে মাথা লুকালাম, মাথা নেড়ে মৃদুস্বরে বললাম, আছে। কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম মামুর বাড়ি। এখন থেকে বাড়িটার নাম হয়ে গেল শ্বশুর বাড়ি। আমার শ্বশুর বাড়ি। আবু আর মামুনি মিলে বরণ করলেন আমায়। পুরো বাড়িটা অসম্ভব সুন্দর করে সাজানো হয়েছে। মামুনি আমার হাত ধরে নিয়ে বসালেন সোফায়। আমার পাশে সোফায় বসে আছেন শুভ্রর একঝাঁক বন্ধু, রোহন ভাইয়া, সাব্বির ভাইয়া, নীলা আপু, সবাই। তাদের অদ্ভুত অদ্ভুত সব কথার কিছু বুঝতে পারছি না আমি। কিছু না বুঝে মাথা নিচু করে বসেছিলাম। শুভ্র এতক্ষণে ধারে কাছে ছিলেন না। বাড়িতে ঢুকে কোথায় হারিয়ে গিয়েছিল কে জানে। ওনাকে সিঁড়িতে নামতে দেখেই ফোড়ন কাটার মতো বলে উঠলেন রোহন ভাইয়া, আহা, আমাদের হিরো চলে আসছে। তা শুভ্র, আমরা কিন্তু ভাবতেও পারিনি যে তোর মতো একটা পোলা চর খেয়ে প্রেমে পড়ে যাবে। শুভ্র হাসছেন। রোহন ভাইয়া কাজ ঝাঁকিয়ে বলে উঠলেন, ভাবতে তো আমরাও পারছি না যে নীলা তোর মতো একটা ডাভারকে বিয়ে করবে। কথাটা বলতে চারপাশ থেকে একসাথে হেসে উঠল সবাই। রোহন ভাইয়া মুখ কালো করে বললেন, হেসে নাও মামা, হেসে নাও। আজকে রাতে যা হবে না, কাল সকালে উঠে আফসোস করবা। সে পরে দেখা যাবে দোস্ত। আমি মেন্টালি প্রিপেয়ার। বাসের ঘরে ফ্রেন্ডদের ডিস্টার্ব করার হক আছে, করতে পারিস। ইটস নট আর বিগ ডিল। এনিওয়ে, প্রচুর গরম লাগছে। তোরা কেউ ঠান্ডা খাবি? ওয়েট, এই রাতুল, জি ভাই। এখানে দাঁড়িয়ে আছিস কেন? আমাদের সাথে বসে আড্ডা দে, আর আসার সময় কয়েকটা কোক আনিস তো ফ্রিজ থেকে। আচ্ছা ভাই। রাতুল ভাই কোক আনতে সবার মধ্যে একরকম টানাটানি পড়ে গেল। শেষে 2 কমে হওয়ায় রাতুল ভাইয়া আবারও গিয়ে শুভ্র আর তার জন্য কোক আনলেন। কিছুক্ষণ যেতে শুভ্র ও রাতুল ভাই বাদে সব কটা হাই তুলতে লাগলেন। আমি অবাক চোখে তাকিয়ে আছি, ওদের কাণ্ড দেখছি। হঠাৎ সাব্বির ভাই হাই তুলতে তুলতে বলে উঠলেন, কী রে, এত ঘুম পাচ্ছে কেন হঠাৎ? আমারও। ওদের কথায় মিষ্টি এসে চোখ টিপলেন শুভ্র, হাসি মুখে বলে উঠলেন, বাচ্চারা যাও গিয়ে ঘুমাও, অন্যের বাসায় ওকিঝুঁকি মারতে নিবস্য। শালা, তুই আসলে হারামি। কই ভাবছিলাম তোকে ঘুমের পিল খাওয়াবো, আর তুই উল্টো আমাদেরই খাইয়ে দিলি।
তোমাদের বোঝা উচিত ছিল বর্ষ, আমি তোমাদের থেকে কয়েক ডিগ্রি উপরে। যাও এবার গিয়ে ঘুমাও। কাল 10টা 11টার আগে তোমাদের চোখ খুলছে না আর, শিওর। শুভ্রকে গালি দিতে দিতে কেউ কেউ রুমের দিকে গেল, তা কেউ সোফায় শুয়েই ঘুম। আমি চরম বিষম নিয়ে ওনার দিকে তাকিয়ে আছি। উনি কোক মুখে নিতে নিতে আমার দিকে তাকিয়ে বাম চোখটা টিপ দিয়ে অন্যদিকে তাকালেন। তখনই একঝাঁক মেয়েরা এসে ঘিরে ধরলো আমায়, আমাকে নিয়ে হাঁটা দিল বাসর ঘরের উদ্দেশ্যে। ধুর ধুর, বুক নিয়ে এগিয়ে যাচ্ছি আমি। ওই রুমটাতে এর আগেও এসেছি আমি, কিন্তু তবুও কিছুটা আশার, একদম অন্যরকম কিছু একটা। ঘরের চৌকাঠে পা দিতে কেঁপে উঠলাম আমি। পুরো ঘরটা লাল গোলাপ আর বেলি ফুলের সুবাসে হয়ে আছে মাতাল। ঘরের দুকোনায় জ্বালানো মোমবাতির লাল আলোতে চারপাশটা হয়ে উঠেছে কোনো এক মায়াপুরী। আমি ধীর পায়ে এগিয়ে গিয়ে খাটে উঠে বসলাম। চারপাশে হাসি মজা কানে আসছিল, ঠিক তার থেকেও বেশি কানে আসছিল আমার ছুটে চলা ওই হার্টবিট। কতক্ষণ ব্যাপী বসেছিলাম জানি না, তবে এক সময় অপেক্ষার পালা শেষ করে শুভ্র এলেন। দরজাটা লাগিয়ে আমার পাশে বসতেই গলা শুকিয়ে এলো আমার। উনি হেসে বললেন, সালাম করবে না আমায়? ওনার কথায় ফটাফট উঠে দাঁড়িয়ে ওনার পাছুতেই মাথায় হাত রেখে বলেন, আশীর্বাদ করি বর্ষ, শতকন্যার জননী হও। কথাটা বলে দুষ্টুমি ভরা হাসিতে মেতে উঠলেন উনি। আমি শুধু ওনার দিকে তাকিয়ে আছি। মনে হচ্ছে গলায় যেন স্টেপলার লাগিয়েছে কেউ, গলা দিয়ে স্বর হচ্ছেই না। উনি হাসি মুখে আমাকে আমাকে টেনে তুলে পরমাবেশে বুকের সাথে জড়িয়ে নিলেন আমায়। আমিও বাদ্য কিশোরীর মতো পড়ে রইলাম ওনার বুকে। ওনার গরম নিঃশ্বাসে বসন কাঁপিয়ে ফিসফিসিয়ে বলে উঠলেন উনি, আজই শেষ, এরপর কখনো পা ছুঁয়ে সালাম করো না আমায়। এই বিষয়টা একদমই ভালো লাগে না। তার থেকে মুখে সালাম দিও, পায়ে ধরে কখনো নয়। আমার কোনো সারা শব্দ না পেয়ে দুহাতে টেনে সামনে দাঁড় করালেন আমায়। কপালে একটা গভীর চুমি দিয়ে হাত ধরে এনে দাঁড় করালেন বারান্দায়। চারদিকে জ্যোৎস্নার হলদে আলো। উনি আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে বললেন, আমার খুব ইচ্ছে ছিল পূর্ণিমা রাতে বাসর করব, চারদিকে থাকবে উজ্জ্বল চাঁদের আলো। সেই ইচ্ছেটা পূরণ না হলেও চাঁদ মাখা কিন্তু কৃপণতা করেনি রোদ পাখি। দেখো চারদিকে কি উজ্জ্বল জ্যোৎস্না। আমি মুগ্ধ দৃষ্টিতে চারদিকে দেখছি। বিধাতার এক অনন্য সৃষ্টি হলো এই চাঁদের আলো। তার আরেকটা অনন্য সৃষ্টি হলো স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা। স্বামী শব্দটা যেন কত আপন, কত ভালোবাসাময়। আমার পাশে জ্যোৎস্নার আলোয় ডুবে যে ছেলেটি দাঁড়িয়ে আছে, সে আমার স্বামী। এই একটাই শব্দ প্রতিটি মেয়ের হৃদয় কাঁপিয়ে দিতে যথেষ্ট। কোমরের ঠান্ডা কিছু অনুভব করায় ঘোর কাটলো আমার। কোমরের দিকে তাকাতেই বুঝলাম শুভ্র হাঁটু গেড়ে নিচে বসে কিছু একটা লাগাচ্ছেন আমার কোমরে। আমি তাকাতেই মিষ্টি এসে বলে উঠলেন উনি, তোমার বাসরাতের উপহার। উনি উঠে দাঁড়িয়ে আমার দুহাতে নিজের হাতে নিয়ে চোখ রাখলেন চোখে, নেশামাখা চোখে বলে উঠলেন, তোমার দেনমোহরের সব টাকা কিন্তু পরিশোধ করে দিয়েছি রোদ পাখি। তোমার হাতে পৌঁছেছে কি না জানি না, তবে পরিশোধ করা হয়েছে। তুমি দেখে নিও, ওটা তোমার অধিকার। এত টাকা দিয়ে কী করবো আমি? তোমার যা ইচ্ছে রোদ পাখি। ওনার এমন শীতল কণ্ঠে আবারও কেঁপে উঠলাম আমি। মাথাটা হালকা উঁচু করে ওনার দিকে তাকাতেই নেশাভরা কণ্ঠে বলে উঠলেন উনি, আই ওয়ান্ট ইউ রোদ পাখি, মে আই। ওনার কথা লাজুক হেসে বুকে মুখ লুকালাম আমি। উনি হুট করে কোলে তুলে নিলে কানের কাছে ফিসফিস করে বলে উঠলেন, আজ জ্যোৎস্না হলদে তোমায় ভালোবাসা মেশাবো রোদ পাখি, এক পৃথিবী ভালোবাসা। আমি চুপচাপ বুকে মুখ গুজে পড়ে আছি। ওনার গায়ের মাতাল করা ঘেরান আমার চোখে মুখে। জ্যোৎস্না রাঙা হয়ে ভালোবাসা এক নতুন অধ্যায় শুরু হবে আজ। শুরু হবে জীবনে নতুন এক পর্ব, খানিকটা পরিপূর্ণতার গল্প। আজানের শব্দে ঘুম ভেঙে গেল আমার। রুমময় আবছা অন্ধকার, গায়ের সাথে লেপ্টে আছে অন্য কারো শরীর। মাথা তুলে মানুষটার দিকে তাকালাম। ঘুমের মাঝে ওনাকে কি নিষ্পাপটাই না লাগে, একদম বাচ্চাটা। কথাটা ভেবে মুচকি হেসে ওনার কপালে চুমু এঁকে দিলাম আমি। চুলগুলো বার কয়েক এলোমেলো করে দিতেই চোখ বন্ধ রেখে মুচকি হাসলেন উনি। হাতের বাঁধনটা আরও শক্ত করে পেঁচিয়ে নিয়ে ঘুম জড়ানো কণ্ঠে বলে উঠলেন, ঘুমাও রোদ পাখি। আমি ভুরু কুঁচকে ওনার দিকে তাকানোর আগেই আবারও ভারী নিঃশ্বাসের শব্দ এলো কানে। একটা মানুষ এত জলদি ঘুমাতে পারে বুঝি? ওনার হাতটা সরিয়ে কোনো রকম উঠে দাঁড়ালাম আমি। লম্বা একটা শাওয়ার নিয়ে নামাজ সেরে বারান্দায় গিয়ে দাঁড়ালাম। চারপাশে ফ্যাকাশে আলো আর আমার চোখে রঙের ছেড়েতে ঝিলিক। শুভ্রর সাথে প্রথম দেখা, ওনার গালে চর বসিয়ে নিজেও একরাম চর খাওয়া।
ক্যান্টিনে পানি ছোড়া, লাইব্রেরিতে শুভ্র ঠোঁটের প্রথম ছোঁয়া, কত খুনসুটি। আমার কথা বন্ধ হয়ে যাওয়ার পর ওনার করা দুষ্টেমি, হুট করে শুভ্রর বউ হয়ে যাওয়া, সব কিছু যেন এক স্বপ্ন ছিল। কেরাস তো আমি আগেই খেয়েছিলাম, কিন্তু ভালোটা উনি আগে বেসেছিলেন। এতটা ভালোবাসেন যা হয়তো কখনো কল্পনাও করতে পারিনি। আমি আর হয়তো পারবো না। আসলে ছেলেরা হয়তো এমনই হয়, যারা ভালোবাসতে জানে তারা নিজের সবটা দিয়ে ভালোবাসে তার প্রেয়সীকে। ভালোবাসতে তো সমর্থের প্রয়োজন হয় না, ভালোবাসতে ভালোবাসার প্রয়োজনে সবচেয়ে বেশি। তাদের ভালোবাসা পাগলামোটা সবসময় থাকে, কখনো তা থাকে সুপ্ত, তো কখনো প্রকাশিত। আমার ভাবনার মাঝে দরজা কাড়া নাড়ল কেউ। উকি দিয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 8টা বাজে। এত তাড়াতাড়ি সময় কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। ঘড়িতে প্রায় 10:30 বাজে। শুভ্র এখনো বেঘরে ঘুমাচ্ছে। এদিক সবাই নিয়ে হাসাহাসি করে। আমি তাকে হাজারবার ডেকে উঠাতে পারিনি। ওনার এক কথা, ঘুমাতে দাও প্লিজ, দরকার হলে তুমিও ঘুমাও, তবু ডিস্টার্ব করো না। ওনার কথা শুনে মেজাজ খারাপ হয়ে গিয়েছিল আমার। ইচ্ছে হচ্ছিল একটা কিক দিয়ে খাট থেকে নিচে ফেলে দেই, কিন্তু তা কি আর করা যাবে? স্বামী বলে কথা। শেষবার চেষ্টা করে ড্রয়িং রুমের সবাই চুপচাপ বসে রইলাম আমি। রোহন ভাইয়ারা এই নিয়ে হাসিতে ফেটে পড়ছেন, আর ভেতরে ভেতরে রাগে ফেটে পড়ছি আমি। ঠিক 11টায় ঘুম থেকে উঠলেন উনি। শাওয়ার নিয়ে তাড়াহুড়ো করে খেয়ে নিয়েই রিসিপশনের কাজে লেগে গেলেন। আহা, মহাশয়ের কি ব্যস্ততা! ওনাকে যে সারাদিনের মাথায়ও পাওয়া যাবে না তা ঠিক বুঝে গেছি আমি। 12:30টার দিকে পার্লারে লোক এলো সাজাতে। এক জাপ মেকআপ করে গোল্ডেন ও ব্লু মিক্স এর একটা ভারী লেহেঙ্গা চড়িয়ে দিল গায়ে। একটা দেখে সে স্টেজে নিয়ে যাওয়া হলো আমায়। শুভ্র আগে থেকে বসেছিলেন। ওনার গায়ে নীল রঙের শেরওয়ানি, শেরওয়ানির গায়ে সোনালি সুতোর কাজ, ছেলেদের গায়ে খয়েরি রঙের পাঞ্জাবি, আর মেয়েরা পরেছে বিভিন্ন রঙের লেহেঙ্গা। শুভ্র একটু এগিয়ে এসে মিষ্টি হেসে হাত বাড়িয়ে দিলেন। আমি ওনার হাত ধরে সামনের দিকে এগিয়ে যেতেই পেছন থেকে কানে এলো খুবই পরিচিত এক কণ্ঠ। এই সানশাইন, তোমায় খুব মিষ্টি লাগছে আজ। সাহিল ভাইয়ের কণ্ঠ শুনে আমি শুভ্র দুজনেই চমকে উঠলাম। শুভ্রর মুখটা মুহূর্তেই রাজ্যের খুশি ভর করলো যেন। দুজনের পেছনে ফিরে তাকাতেই দেখি হলের বড় পর্দায় সাহিল ভাইয়ের ছবি। গাঢ় খয়েরি রঙের পাঞ্জাবি পরেছেন উনি। আমরা তাকাতেই মিষ্টি হাসি দিয়ে বলে ওঠেন, কংগ্রাচুলেশন। আমি অবাক চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকেই মুচকি হাসলাম। শুভ্র চোখ দুটো চিকচিক করছে, পারলে হয়তো জড়িয়ে ধরতেন উনাকে। সাহিল ভাইয়া কিছুক্ষণ তাকিয়ে থেকে মাথা নিচু করে জোরে একটা নিঃশ্বাস ছেড়ে মাথা তুলে সরাসরি শুভ্রর মুখের দিকে তাকালেন। হাসি মুখে বলেন, ওই কী ভাবিস তুই আমায়? আমার লাইফের সবচেয়ে ভালোবাসাময় মানুষ দুটোর এমন একটা স্পেশাল দিনে আমি থাকবো না, তা কি হয়? তোদের দুজনকে খুব সুন্দর লাগছে আজ। শুভ্র এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকলেও হেসে উঠলেন এবার। ঠোঁটে হাসি রেখা টেনে নিয়ে বললেন, অনেক মিস করছি রে, কবে আসবে তুই? শাল ভাইয়া কিছু বলতে যাবেন, তার আগে পাশ থেকে রোহন ভাইয়া বলে উঠলেন, শালা তুই টিঙ্গে বসে আছিস, আর এদিকে শুভ্র আমাদের আদা জল খাইয়ে ছেড়েছে। জানিস, কাল আমরা সব ঘুমের ওষুধ খেয়ে ঘুমাইছি। তুই থাকলে দলটা ভারী হতো বুঝলি। কিসের স্কলারশিপ, কিসের কি? এই চলে আয় তো। শাল ভাইয়া হাসলেন, কিছু বললেন না। সবার সাথে টুকিটাকি কথা বলে আমাদের দুজনকে উদ্দেশ্য করে বলে উঠলেন উনি, তোদের দুজনকে কী গিফট দেওয়া যায় বলতো? দেওয়ার মতো কিছুই তো নেই আমার কাছে। আচ্ছা, একটা গান গাই তোদের দুজনকে ডেডিকেট করে। কি গাইবো? সাথে সাথে শুভ্র বলে উঠলেন, শালা, পারমিশন চাস কার থেকে? শাল ভাইয়া হালকা হেসে পাশ থেকে গিটার নিয়ে গান ধরলেন। সাথে সাথে ওনার ছবিটা কোনায় চলে গিয়ে পুরো পর্দায় ভেসে উঠলেন আমার ঘুমান্ত সেই ছবি। ওনার গানের তালে তালে ছবিগুলো চেঞ্জ হতে লাগলো। নীল শাড়ি পরে কারো দিকে তাকিয়ে হাসছি আমি। কিছুটা দূরে শুভ্র আবার অবাক চোখে বিস্ময়ে তাকিয়ে আছেন সেই মুহূর্তের ছবি। ভার্সিটির বাগানে আমার হাত ধরে রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকা শুভ্র ছবি। উপরের চোখ বন্ধ করে শুয়ে আছেন শুভ্র, হাতটা রক্তে লাল। রোহন ভাইয়া আর সাব্বির ভাইয়া আমাদের দুজনের হাতে দুটো পার্সেল ধরিয়ে দিলেন, যার উপরে লেখা ফরম সাহেল। সাদা রুমালের চোখ বাঁধা অবস্থায় আমি আর আমার ঠিক সামনে হাত দুটো চেপে ধরে দাঁড়িয়ে আছে শুভ্র।
ছবিটা দেখে শুভ্র দিকে রাগী চোখে তাকালাম। উনি হালকা ঘেঁষে ঝটপট অন্যদিকে চোখ ঘুরালেন। গান শেষ হতে চারদিকে তাকিয়ে বহল ছুটল। সাহিল ভাইয়া হেসে দিয়ে বলে উঠলেন, এগুলো হঠাৎ তোলা কিছু ছবি, হাতে ক্যামেরা থাকা বাজে একটা অভ্যাস তৈরি হয়েছে। তবে থ্যাঙ্ক গড তুলেছিলাম। আজ কেমন অসাধারণভাবে কাজে লেগে গেল দেখো। এনিওয়ে, এবার বাই বলার সময় চলে এসেছে। সব সময় হাসি খুশি থাকো এই দোয়াই করি। আমার দিকে তাকিয়ে সানশাইন, মুখের হাসিটা কখনো হারাতে দিও না প্লিজ। আল্লাহ হাফিজ। কথাটা বলে স্কিন কালো করে উদা হয়ে গেলেন উনি। সাথে সাথে মন খারাপ হয়ে গেল শুভ্রর। মন খারাপ ভাবটা খুব খারাপ একটা অসুখ। কারো মন খারাপ দেখলে সেই ভাবটা মুহূর্তেই অন্য শরীরে এসে ভর করে। কি অদ্ভুত। জামকালো রিসেপশন এক সময় শেষ হলো। ভার্সিটির স্যারেরাও এসেছিলেন বলে অনেকটা অস্বস্তিতে পড়তে হয়েছিল আমায়। তবে সব ছাড়িয়ে চিত্রা শেষের ছাড়ে জোরপূর্বক নাচটা বেশ এনজয় করেছি আমি। রাতে রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় পা তুলে বসলাম। উদ্দেশ্য সাহেল ভাইয়ের গিফটটা খোলা। জ্যাম্পিং পেপারে খুলতেই হাতে এলো একটা চিঠি, তার সাথে একটা অ্যালবাম আর একটা চমৎকার সুন্দর শাড়ি। চিঠিটা মেলে ধরতে ভেসে উঠল সেই পরিচিত গুটি গুটি অক্ষরে লেখা, হাই শানশাইন, কেমন আছো বলো তো? এই শুভ্র তোমার জ্বালায় না তো? একদম পাগলেটা টাইপ ছেলে ও। ওর যা চায় ও তার চাইই চাই। একটু পাগল হলেও এই পাগল ছেলেটা কিন্তু ভীষণ ভালোবাসে তোমায়। একটু সামনে নিও ওকে। তুমি অনেক লাকি যে ওকে পেয়েছো। ওর মতো ছেলে এখন আর হয় না বললেই চলে। একটা ছেলে তার প্রেয়সীকে যতটা ভালোবাসতে পারে, ও তোমাকে হয়তো তার থেকে বেশি ভালোবাসে। সানশাইন, ওর কাছে তুমি যেমন নিশ্চিন্তে, ওর কাছে তুমি আছো বলে আমিও নিশ্চিন্তে। এনিওয়ে, কংগ্রাচুলেশন। তোমাদের কী গিফট দেওয়া যায় ভাবতে ভাবতে চুল পেকে গেছে আমার। দেওয়ার মতো তো কিছুই নেই আমার। আমার খুশিটুকু অনেক আগেই তোমাদেরকে দিয়ে দিয়েছি। এবার তাহলে কী দেই? তারপর তোমাদের তোলা ছবিগুলোর কথা মনে পড়লো। তার সাথে মনে পড়লো শাড়িটার কথা। তোমাকে প্রথম শাড়িতে দেখার পর ওটা তোমার জন্যই কিনেছিলাম। আমার জীবনের প্রথম নিজ পছন্দ করে কেনা শাড়ি। যদিও শাড়ি সম্পর্কে কোনো ধারণা নেই আমার, তবু আমার মনে হয় এই শাড়িটা তোমার মতোই একটা বেস্ট চয়েস ছিল আমার। তোমার নামে কেনা শাড়ি অন্য কাউকে দিতে পারবো না, তাই তোমাকেই দিলাম। এবার তোমার পালা। এর থেকেও চমৎকার একটা শাড়ি কিনে রিটার্ন গিফট করবে আমায়। আমার জীবনসঙ্গীকে বেস্টটাই দিতে চাই আমি, কিন্তু আমার বেস্টটা তো তোমার কাছে। তাই বলছি কি, তোমার বেস্টটা এবার আমায় দিও প্লিজ। শুভকামনা সব সময়। ভালো থেকো আর সব সময় হাসিকে আগলে রেখো। সাহেল। চিঠিটা পড়ে কিছুক্ষণ চুপচাপ বসে রইলাম আমি। সাহেল নামক মানুষটিকে অনেক সময় ভিন গ্রহের কোনো প্রাণী মনে হয় আমার। কিভাবে পারলেন উনি? হঠাৎ করে শ্বাসকষ্টজনিত কারণে ঘুম ভেঙে এলো আমার। মনে হচ্ছিল ভারী কিছু দিয়ে কেউ একজন শ্বাসরুদ্ধ করে মেরে ফেলতে চাইছে আমায়। চোখ দুটো খুলে ব্যাপারটা বুঝতে পেরেই অবাক হলাম আমি। শুভ্র শরীরের সম্পূর্ণ ভর দিয়ে আষ্টেপৃষ্টে জড়িয়ে আছেন আমায়। আমি অনেক চেষ্টা করেও নড়তে পারছি না। হালকা গলায় ডাকলাম, শুনুন, শুনুন না, ছাড়ুন আমায়। উনি হালকা নড়াচড়ে আরও একটু জোরে চেপে ধরে বলে উঠলেন, ওহ, ওহ, কিসের ওহ? সরুন, দম বন্ধ হয়ে আসছে আমার। ওহ, কিসের উহ? সরুন, দম বন্ধ হয়ে আসছে আমার। আসুক দম বন্ধ হয়ে, ছাড়বো না। এখন কিন্তু কান্না করব আমি। ছাড়ুন বলছি। উহ, মরে গেলাম। সরুন। সরা তো যাবেই না, তার চেয়ে বড় মেরে ফেলি। কথাটা বলে ঠোঁটে ঠোঁট ছোঁয়ালেন উনি। এতক্ষণ যতটুকু শ্বাস নিতে পারছিলাম, এখন সেতটুকু বাদ ছাড়ল উনি। একেই বলে সুখে থাকতে ভতে গেলায়। আগেই তো ভালো ছিলাম। নিজেকে ছাড়ানোর জন্য হাত পা নাড়ারও সুযোগ নেই আমার। সব এখন ওনার শরীরে নিয়ে পিষ্ট। উনি প্রায় 10 মিনিট পর ছেড়ে দিয়ে মুখ দিয়ে জোরে নিঃশ্বাস ছেড়ে বলে উঠলেন, আবার যদি ছাড়ন ছাড়ন করো তো পরের বার এর থেকেও ভয়াবহ হবে। আমার ঘুম পাচ্ছে, ঘুমাতে দাও, ডিস্টার্ব করবে না। কথাটা বলে আরও একটু জোরে চেপে ধরে গলায় মুখ গুজালেন উনি। আমি কয়েকবার জোরে জোরে শ্বাস টেনে নিজে কাঁদো কাঁদো মুখে শুয়ে রইলাম। এবার উনি এভাবে জাপটে ধরায় সারা শরীর যেন কাঁপছে আমার। হৃদয় স্পন্দনটাও বেড়ে গেছে হাজার গতিতে। মনে হচ্ছে এটাই সেই প্রথম স্পর্শ, প্রথম অনুভূতি। কিছুক্ষণ পরে গলার ঠোঁটের স্পর্শ পেলাম আমি। সাথে সাথে গলা শুকিয়ে গেল আমার। চোখ মুখ কুঁচকে বন্ধ হয়ে এলো মুহূর্তেই। এবার চোখ দুটোতে ঘুমের খুব প্রয়োজন আমার। খুব 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 প্রয়োজন। চোখে ঘুম এলেই যেন রেহাই আমার। এই স্বর্গীয় যন্ত্রণা থেকে মিলবে মুক্তি।
সকালে ঘুম থেকে উঠে শুরু হয়ে গেল লাফালাফি। আর চিত্রার গায়ে হলুদ কথাটা ভাবতেই নাগিন ডান্স দিতে ইচ্ছে করছে আমার। ওহ, সেই স্কুল লাইফ থেকে স্বপ্ন দেখে আসছি চিত্রার বিয়ে হবে আর তার দেবর সাথে আমি চুটিয়ে প্রেম করব, জুতো চুরি করে মাধুরী আর সালমানের মতো নাচানাচি করব। আহা, কিন্তু তার হলো কই, শিশির ছেড়ে ছোটো ভাই ঠেকে আছে, কিন্তু বেচারা ট্রেনটা মিস করে ফেলছে। এখন সে ট্রেন ধরতে গেলে শুভ্র তাকে ফ্লাইটের টিকিট ধরিয়ে দেবে কনফার্ম। সকাল 10টা বাজে চিত্রা ফোনের পর ফোন দিতে লাগলো। আমিও ফটাফট রেডি হয়ে শুভ্র গলায় ঝোলাঝুলি করে অবশেষে তাকে নিয়ে হাজির হলাম চিত্রা নিবাস। আর সেখান থেকে গেলাম ওয়েডিং হাউস। 3 দিনের জন্য বুক করা হয়েছিল এই হাউস। হলুদ, মেহেন্দি, বিয়ে আর রিসেপশনের অনুষ্ঠান হবে এখানে। কনেপক্ষ আর বরপক্ষ এই কটা দিন একসাথে থাকবে। শুভ্র ভাই আর সব ফ্রেন্ডস ও রাতুল ও সাকিব ভাইকেও দাওয়াত করেছে চিত্রা। সবাই এখানে উপস্থিত। আমাকে আর শুভ্রকে উপরের তলায় একটা রুম দেওয়া হলো। রোহন, সাবির ভাইদের দেওয়া হলো আমাদের পাশের রুম। রাহি আপু আর নীলা আপু এসেছেন। সবাই যার যার মতো রুমে চলে গেলে রেস্ট নিতে। বিকেল 3টায় হলুদের ফাংশন শুরু হবে। হলুদের পরপরই হবে মেহেন্দির নাচ গান সব। ওয়াশরুম থেকে ফ্রেশ হতে বের হতে দেখি শুভ্রর হাত পা ছাড়িয়ে শুয়ে আছে। গায়ে লাল টি শার্ট আর পরনে ব্ল্যাক থ্রিকোয়ার্টার প্যান্ট। পায়ের লোমগুলো পায়ের সাথে লেপ্টে আছে, চুলগুলোতেও ভেজা ভাব। মুখটা মুছে তোয়ালাটা বারান্দায় ছড়িয়ে দিয়ে ওনার সামনে গিয়ে দাঁড়ালাম। বুড়ো কুচকে খানিকক্ষণ ওনাকে দেখে নিয়েই বলে উঠলাম, গোসল করছেন নাকি? উনি চোখ বন্ধ করে বলে উঠলেন, হুম। কোথায় করলেন? ওয়াশরুম তো আমি ছিলাম তাহলে। 26 দিয়ে ওয়াশরুমে করে নিয়েছি। ছাড়ো ওইসব, মাথায় একটু হাত বুলিয়ে দাও তো, প্রচণ্ড মাথা ধরেছে আমার। আমি কোনো কথা না বলে চুপচাপ ওনার মাথার কাছে গিয়ে বসে পড়লাম। আমি পাশে বসতে কোলে মাথা রেখে দুহাত শক্ত করে কোমর জড়িয়ে ধরলেন উনি। সাথে সাথে চমকে উঠলাম আমি। তাড়াহুড়ো করে ওনার কপালে হাত রেখে কেঁপে উঠলাম, এ তো জ্বর, আবার এ তো জ্বর কী করে? আমার কথায় কোনো উত্তর দিলেন না উনি। কোমরটা আরও শক্ত করে জড়িয়ে ধরে চুপ করে রইলেন। ওনার গায়ে হাত দিতে কান্না পেয়ে যাচ্ছে আমার। এখানে তো আম্মু নেই, ডাক্তার কোথায় পাবো আমি? আপাতত সব চিন্তা বাদ দিয়ে জ্বর কমানোর আয়োজন করতেই ওনাকে ছাড়তে গেলে আরও শক্ত করে চেপে ধরে বলে উঠলেন, খবরদার, কোথাও যাবে না, কোথাও যাবে না। আচ্ছা রোদ, আমাকে একটা হেল্প করবে প্লিজ? আমি অবাক চোখে তাকালাম। আমার কাছে কি হেল্প চাই ওনার? আমি কৌতূহলী গলায় বলে উঠলাম, কি হেল্প? আমায় মেরে ফেলতে পারবে রোদ, প্লিজ? ওনার কথায় হৃদয় স্পন্দন যেন থমকে গেল আমার। কী সব বলছেন উনি? হঠাৎ এমন অদ্ভুত কথা কেন? আমি ব্যস্ত হয়ে বলে উঠলাম, এসব কী বলছেন আপনি? পাগল হয়ে গেলেন? পাগল হয়ে যাচ্ছি রোদ, পাগল হয়ে যাচ্ছি। মেরে ফেলো না আমায়। আচ্ছা, আমি মরে গেলে কি শালকে বিয়ে করবে তুমি? কি বলছেন এসব? এসব বাজে কথা বন্ধ করুন প্লিজ। না, আপনার কিছু হবে না। আর না আমি অন্য কাউকে বিয়ে করব, বুঝতে পারছেন আপনি? শুভ্র হাসলো, খুবই মৃদুভাবে হাসলো। শীতল কণ্ঠে থেমে থেমে বলে উঠল সে, কে তোমায় বেশি ভালোবাসে রোদ, আমি নাকি সাহেল? সাহেল কি তোমাকে ভিক্ষা দিল আমায়? তুমি কি সাহেলকে ভালোবাসো রোদ? এবার ডুকরে কেঁদে উঠলাম আমি। কী সব অদ্ভুত কথা বলছেন উনি? আমি সাহেল ভাইকে ভালোবাসতে যাব কেন? এতদিন পর শুভ্র এই কথাটা কেন বলছে, কেন? আমার কান্নার শব্দ শুনে মাথা তুলে তাকালেন শুভ্র। কিছুক্ষণ আবক চোখে তাকিয়ে থেকে বলে উঠলেন উনি, কাঁদছো কেন রোদ পাখি? কার জন্য কাঁদছো, আমার জন্য নাকি সাহেলের জন্য? আমার খুব কষ্ট হচ্ছে রোদ, খুব। বন্ধুত্ব আর ভালোবাসার মধ্যে আটকে গেছি আমি। সাহেলের মুখ দেখলে কষ্ট হয়, আবার তোমার মুখ দেখলেও কষ্ট হয়। এই বোঝাটা বয়ে বেড়ানো খুব কষ্টের রোদ পাখি, খুব কষ্টের। ছোট থেকে কখনো কিছু স্যাক্রিফাইস করতে হলে স্যাক্রিফাইসটা সবসময় আমিই করতাম, সাহেলকে কখনো সুযোগই দেইনি। সাহেল সবসময় বলতো, তোর এই জিদটা বেশি দিন থাকবে না শুভ্র। কোনো একদিন আমি এমন কিছু করব যে তুই জাস্ট তাকিয়ে থাকবি। সত্যি আমি এবার তাকিয়ে আছি। সাহেলের কাছে প্রথমবারের মতো হেরে গেছি। কি করব বলো? তোমাকে যে ছাড়তে পারিনি আমি। কেন এলো বলো তো আমার জীবনে? কেন এলে তুমি? আমি না পারছি বাঁচতে আর না পারছি মরতে। আমি মরে গেলেই সব ঝামেলা চুকে যেত রোদ পাখি। আমি জিতে যেতাম। আমার খাবারে বিষ মিশিয়ে দিতে পারবে না তুমি? আমার কোনো অভিযোগ থাকবে না রোদ, শুধু অনুরোধ থাকবে, তখনও আমার মাথাটা এভাবেই কোলে রেখো, ব্যাস। আর কি চাই?
এবার আর সামলাতে পারলাম না নিজেকে। জ্বর হয়েছে বলে কি যা ইচ্ছে বলবেন নাকি উনি? মুহূর্তে অ্যাগ্রেসিভ হয়ে উঠলাম আমি। দুহাতে কোমর টেনে ওনার হাত দুটো সরিয়ে দিলাম। মাথাটা কোল থেকে সরাতেই অবাক হয়ে তাকালেন উনি। উনি আরও অবাক হলেন যখন ওনার ঠোঁটে ঠোঁট দোবালাম আমি। মনের সবটা ঝাঁকাই ঢেলে দিলাম ওনার ঠোঁটে। উনি প্রথমে অবাক হলেন, তারপর চোখ বন্ধ করে সবটা সহ্য করলেন। কিছুক্ষণ পর ওনাকে ছেড়ে দিয়ে ওনার বুকে মাথা রেখেই ডুকরে কেঁদে উঠলাম আমি। কাঁদলাম ইচ্ছে মতো, কেঁদে নিয়ে এক সময় শান্ত হয়ে গেলাম। উনি কিছু বলছেন না, শুধু দেখে যাচ্ছেন আমায়। আমি হেঁচকি তুলতে তুলতে বলে উঠলাম, ভালোবাসি, খুব ভালোবাসি আপনাকে। কেন বোঝেন না আপনি? সেই প্রথম দিন থেকে ভালোবাসি। সেই ভালোবাসাকে কি করে অপমান করলেন আপনি? সাহেল ভাইকে নিয়ে কখনো এমন কিছু ভাবিনি। আপনাকে ছাড়া অন্য কারোর দিকে কখনো চোখ তুলে তাকাইনি, না বিয়ের আগে না পরে। তবু এই অপবাদটা কি করে দিলেন আপনি? সাহেল ভাইয়া আমাকে ভালোবাসতে পারে, কিন্তু আমি তো বাসি না। সেটা ওনার সমস্যা, আমার নয়। আমার বিয়ের পর হুট করে একদিন জানতে পারলাম সাহেল ভাই আমাকে ভালোবাসে। কিন্তু তাতে কি আমার কোনো দোষ ছিল শুভ্র? অনেকেই অনেককে ভালোবাসে, তাই বলে সবাই তো সবাইকে পায় না। ডক্টর আহানও ভালোবাসতো, তাই বলে কি তাকেও ভালোবাসতে হবে আমায়? কলেজে সাবির নামে একটা ছেলে সুইসাইড অ্যাটেম্প করছিল, তাহলে কি তাকেও ভালোবাসতে হবে আমায়? ভালোবাসাটা দুদিকে থাকতে হয়। ওয়ান সাইডের লাভ আর কত দূর এগোয়। ভিক্ষাটা তখন হতো যখন আমি সাহেল ভাইকে ভালোবাসতাম, কিন্তু তা তো নয়। ভালো তো আমি আপনাকে বাসি। ওনার কাছে কি সরে যাওয়া ছাড়া অন্য কোনো অপশন ছিল? আমি পেয়ে নিজেকে সৌভাগ্যবতী মনে করি। নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মনে হয় যখন ভাবি আপনি আমায় ভালোবাসেন, শুধু এবং শুধুই আমায় ভালোবাসলেন। কিন্তু আজ যখন জানলাম আমার জন্য আপনার মরে যেতে ইচ্ছে করে, আমি আপনার জীবনে একটা ঝামেলা মাত্র, তখন মনে হলো আমার তো বেঁচে থাকার কোনো অধিকারই নেই। আপনি ভুল বলছেন শুভ্র। আপনি নয়, আমি মরে গেলে সব শেষ হয়ে যাবে। খাবারে বিষের কথা বলছেন না? ঠিক আছে, মরবো আমি। কথাটা বলতেই চট করে উঠে বসলেন শুভ্র। আমাকে টেনে উড়িয়ে চড় বসালেন গালে। গাল দুটো চেপে ধরে বলে উঠলেন উনি, এই কথা বলার সাহস কোথায় পেলে তুমি? এতটা সাহস বেড়ে গেছে তোমার? আমি মুচকি হাসলাম। গাল থেকে হাতটা সরিয়ে দিয়ে ওনাকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, ভয় লেগেছে, বুক কেঁপে উঠেছে। আমার এমনটা লেগেছিল শুভ্র, কিন্তু আমার ভাবনা না ভালোবাসা কোনটাই আপনার নজরে পড়েনি। আপনারা সবাই তো একে অন্যের জন্য স্যাক্রিফাইস করতে ব্যস্ত। আমি কি চাই সেটা আপনাদের কাছে বড় বিষয় নয়। সাহিল ভাইয়া এই জন্য সরে যায়নি যে আপনি আমায় ভালোবাসেন। সাহিল ভাইয়া এই জন্য সরে গিয়েছেন কারণ আমি আপনাকে ভালোবাসি। উনি আমার ভালোবাসাটা বুঝলেন, অথচ আপনি বুঝলেন না। এবার আমাকে হারিয়ে বুঝবেন কতটা ভালোবাসতাম আমি। ভালোবাসতে আপনাকে জানেন না, আমিও জানি। আমার ভালোবাসাকে অপমান করার শাস্তি আপনাকে পেতে হবে। আমাকে ছেড়ে যাওয়ার কথা বলার জন্য শাস্তি আপনাকে পেতে হবে। খাবারে বিষ মিশবে, কিন্তু খাবারটা আপনার হবে না, আমার। আমার কথায় উনি যেন কেঁপে উঠলেন। আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে উঠলেন, কেন পাগলামো করো না প্লিজ। আমি সরি। আর কখনো এমন কথা বলবো না। তুমিও বলো না। বলবো না, করব। ছাড়ুন আমায়। আপনার জ্বরটা ভালো হলে পরেই করব। এখন চলে গেলে আপনার সেবা কে করবে? আপনি যা কেয়ারলেস। তাই আগে জ্বর ভালো হবে, তারপর বেস্ট থেরাপি শুরু হবে। এবার ছাড়ুন, সেবা করতে দিন আমায়। চুপ, একদম চুপ। আবার এসব বলেই মায়ের দেবো বলে দিলাম। ভালোবাসি পিচ্ছি, আমার পিচ্ছিটা যে আমি এত ভালোবাসে বুঝিনি আমি। সরি তো, ডিসিশন নিয়ে নিয়েছি আমি। এখন সরি টরিতে চলবে না, ছাড়ুন আমায়। আমি কোনো হার্টলেস মানুষের বুকে থাকবো না। আচ্ছা, ছেড়ে দেব। তার আগে গালটা দেখি। ইস, খুব জোরে লেগেছে না? আমার গালে দুটো চড় বসিয়ে দাও তো, নয়তো হাতটাই কেটে দাও। এই হাতটাই তো সাহস। আবরার শুভ্রর বউকে মারে। কথাটা বলে বাম হাতটা গালটা অসংখ্য চুমুতে ভরিয়ে দিতে লাগলেন উনি। আমি গম্ভীর মুখে বসে আছি। বুঝতে পারছি জ্বর অনেকটাই কমে গিয়েছে ওনার, কিন্তু চিন্তার বিষয় হলো বিষ কোথায় পাবো আমি? অনলাইনে অর্ডার করা যায় নাকি?